বিশ্বের বড় বড় দেশগুলির কাছে এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, কেন হঠাৎ করে প্রতিটি দেশ ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে? কেন চীনা থিঙ্ক ট্যাঙ্কগুলি বিশ্লেষণ করছে ভারত কি করছে? কেন তারা বলছে ভারত চীন+1 কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? এটা কাকতালীয় বিষয় নয়, এটা দীর্ঘমেয়াদী নীরব কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত কূটনৈতিক চাল ভারতের। আজ আমরা আলোচনা করব গত 8 মাসে কিভাবে কেন বিশ্ব ভারতের দরজায় আসছে এবং কেন চীন এখন পরবর্তী গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারতের দিকে। মাত্র 8 মাসে ভারত একের পর এক বড় আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। জুন মাসে তারা সাইপ্রাসের সঙ্গে করেছিল, জুলাইয়ে যুক্তরাজ্যের সঙ্গে, অক্টোবর মাসে আয়ারল্যান্ডের সঙ্গে, নরওয়ের সঙ্গে, সুইজারল্যান্ডের সঙ্গে, ওমানের সঙ্গে, ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন এবং জানুয়ারিতে আমেরিকা, মালয়েশিয়া ও গ্রিস। এটা কোনো সাধারণ গতি কিন্তু নয়, এটা আধুনিক ইতিহাসে একেবারে নজিরবিহীন কূটনৈতিক গতি। বিশ্বের শক্তি মানচিত্রে ভারত এখন আর ফলোয়ার নয়, এখন একেবারে গেম চেঞ্জার হয়ে গিয়েছে। এবং এই চুক্তিগুলি শুধু বাণিজ্য নয়, এইগুলি কৌশলগত অবস্থান নির্ধারিত করছে। অনেকে প্রশ্ন করছে যে গ্রিসের সঙ্গে চুক্তি এটা কেন এত গুরুত্ব? গ্রিস তো সাধারণ বিষয়, কিন্তু গ্রিস হলো ভূমধ্য সাগরের প্রবেশের দ্বার বা দরজা। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে এই গ্রিসের পোর্ট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করছে। কিন্তু যখন ভারত গ্রিসের সঙ্গে প্রতিরক্ষা ও শিল্প চুক্তি করে তখন বার্তা পরিষ্কার, ভূমধ্য সাগর শুধু যে চীনই থাকবে তা কিন্তু নয়, এখন ভারতও আছে। ভারত এখন শুধু বাণিজ্য করছে না, ভারত উপস্থিতি তৈরি করছে। এটা চীনের একচেটিয়া অবস্থানকে ভেঙে দেওয়ার সূচনা। যখন ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় চুক্তি করে তখন ওয়াশিংটনে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে যায়। ইউরোপ বুঝতে শুরু করেছে আমেরিকা প্রত্যাশিত হতে পারে, চীন আক্রমণাত্মক হতে পারে, কিন্তু ভারত স্থিতিশীল। ভারত পার্টনারশিপের ভাষা বলে, আধিপত্যের নয়। এই পার্থক্যটাই হলো ভারতের শক্তি। বিশ্ব ভাবছিল ভারত কি আমেরিকার চাপে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, কিন্তু বাস্তবতা কি? ভারত সস্তা রাশিয়ার তেল কিনেই যাচ্ছে, রিফাইন করছে, বিশ্ববাজারে বিক্রয় করছে। এটা ভারতের অর্থনীতির অংশ হয়ে গিয়েছে। জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত এখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। ভারতের পররাষ্ট্রনীতি এখন স্পষ্ট, বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো ওপর নয়। এটাই ভারত। একটা সময় চীন হাসত, ভারত শিল্প কেড়ে নেবে এটা নাকি অসম্ভব ছিল, এই কথা তারা বলতো। কিন্তু আজ উৎপাদন চীন থেকে সরে যাচ্ছে, সরবরাহ শৃঙ্খল ভারতে স্থানান্তরিত হচ্ছে, ডেটা সেন্টার স্থাপিত হয়ে গিয়েছে ভারতে, আরও আসছে। চীন+1 এখন আর শুধু স্লোগান নয়, এখন বাস্তবতা। চীনা থিঙ্ক ট্যাঙ্কগুলো স্বীকার করেছে ভারত নির্ভরযোগ্য, অ্যাঙ্কার টেস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। অ্যাঙ্কার বলতে এই আটকে রাখবে ভারত, এটা সম্পূর্ণ। কেন সবাই ভারতের দিকে আসছে তার প্রধান কারণ হচ্ছে বিরাট বাজার, তারপরে হচ্ছে তরুণ জনসংখ্যা, স্থিতিশীল গণতন্ত্র, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, কৌশলগত স্বাধীনতা। ভারত জোর করে না, ভারত জোট গড়ে। বন্ধুরা, বিশ্ব ব্যবস্থা বদলাচ্ছে, এক মেরুর বিশ্ব থেকে বহু মেরুর বিশ্বে পরিবর্তন হচ্ছে। চীন বুঝতে পারছে এই শতাব্দী শুধুই চীনের নয়, আমেরিকা বুঝতে পারছে ভারতকে ছাড়া ভারসাম্য বজায় রাখা সম্ভবই নয়, ইউরোপ বুঝতে পারছে ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার। এখন প্রশ্নটা উল্টে হওয়া উচিত, কেন সবাই ভারতে আসছে না? কারণ নতুন বাস্তবতা তৈরি হয়েছে,
ভারত এখন কেন্দ্রের দিকে এগোচ্ছে, বিশ্বের কেন্দ্র, এবং দাবার ছক গেছে বদলে। এমনি এমনি তো দাবার ছক বদলে যায়নি, এর পেছনে ভারতের শ্রম অনেকখানি রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গিয়েছেন, সেখানে গিয়ে ভারতের পরিচয় সঠিকভাবে করিয়েছেন, তবে আজ গোটা বিশ্ব ভারতের কাছে এসে পৌঁছেছে। সবাই বুঝতে পারছে ভারতের মধ্যে কোনো আগ্রাসী মনোভাব নেই। ভারতবর্ষ কখনো কোনো জায়গা দখল করতে চায় না। অথচ আমাদের পাশের দেশগুলোকে দেখুন, অবলীলাক্রমে এদের বক্তব্য থাকে ভারত নাকি দখলদারি চালাচ্ছে, ভারত নাকি বিভিন্ন দেশকে দখল করছে। একেবারেই নয়। কারণ ভারতের যদি এই মানসিকতাই থাকতো, তাহলে ভারতের কাছে ইউরোপীয় ইউনিয়ন আসতো না, ভারতের কাছে সাইপ্রাস আসতো না, ভারতের কাছে গ্রিস আসতো না। আজ ভারতবর্ষ এতটাই নির্ভরশীল যে গোটা বিশ্ব এক কথায় স্বীকার করে যে এই দেশটার মধ্যে কৌশলগত দিক থেকে যদি দেখা যায় একেবারে ভারসাম্যপূর্ণ। কারণ এখানে স্থিতিশীল গণতন্ত্র আপাতত রয়েছে, কি হবে ভবিষ্যৎ আলাদা। এবং তারই সঙ্গে ভারতের যে বিরাট বাজার এটা যেমন রয়েছে, সেইভাবে তরুণ জনসংখ্যা, এবং সেই তরুণ জনসংখ্যা জঙ্গি নয়, সেই তরুণ জনসংখ্যা রীতিমতো শিক্ষার আলোতে সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ভারতের তরুণ জনগণই ইউএসএতে গিয়ে সেখানে সেই দেশটাকে চালাচ্ছে, এবং একই সঙ্গে আইটি, ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে ভারতবর্ষ অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারত বিস্তারবাদী নীতি দেখায় না, ভারতবর্ষ প্রত্যেককে আশ্রয় দেয়, ভারতবর্ষ বুঝিয়ে দেয় যে মানবতা সবার আগে। আর সেই কারণেই এত নিরাপত্তার জন্যই প্রত্যেকে ভারতের দিকে আসছে, প্রত্যেকে চাইছে যে ভারতবর্ষে গিয়ে আমরা ইনভেস্ট করি। আর সেই কারণেই আমেরিকার পর দ্বিতীয় পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে আমাদের ভারতবর্ষ। এবং যে সমস্ত ফরেনার শিল্পপতিরা রয়েছে তাদের বক্তব্য, নির্ভরযোগ্য যদি কোনো দেশ থাকে সেটা অবশ্যই ভারতবর্ষ, যেখানে গেলে অন্তত টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর অপরদিকে চীন দেখুন, চীন কিভাবে তাদের বিস্তারবাদী নীতিকে নিয়ে এগিয়েছে। বিভিন্ন দেশ ইতিমধ্যে চীনের কবজায় চলে গিয়েছে। চীন হয়তো যুদ্ধ করে সেখানকার প্রেসিডেন্টকে তুলে এনে সেই জায়গা দখল করেনি, কিন্তু চীন যেভাবে ঋণের ফাঁদে ফেলে সেই সমস্ত দেশকে দখল করেছে গোটা বিশ্ব জানে। আর সেই কারণেই চীন থেকে ইনভেস্ট সরে আসছে, তারা আসছে ভারতের মধ্যে। খেয়াল করে দেখবেন এই কয়েক বছরের মধ্যে ভারতের রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন যোগাযোগ ব্যবস্থা, মানে মোদ্দা কথা যোগাযোগ ব্যবস্থা কোন পরিসরে বেড়েছে। কারণ শিল্প আনতে গেলে, ইনভেস্ট আনতে গেলে সবার আগে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থাটাকে সঠিক করা, আর সেটাই ভারতবর্ষ করেছে। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতারম।